শুরু করেছেন মাঠ পর্যায় থেকে। সাংবাদিকতার শুরু ছিল অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে। বিভিন্ন পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে, পাশাপাশি তিনি শিক্ষকতাও করছেন। আজকে আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্স প্রেজেন্স প্রাণের মেলায় লেখক আড্ডায় অতিথি হিসাবে রয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক জনাব মুস্তাফিজ শফি, এবং আমাদের পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা পোস্ট। আপনাদের সঙ্গে পুরো এপিসোড জুড়ে থাকছি আমি জুবাইয়া ঝুমা। জনাব মুস্তাফিজ শফি, কেমন আছেন? জি আছি, খুবই ভালো আছি। আপনার কাছে জানতে চাই যে আপনার তো মাঠ পর্যায়ে সাংবাদিকতা শুরু করেছিলেন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে, তো সেই সময়কার সাংবাদিকতার এখনকার সাংবাদিকতার মধ্যে বিস্তর তফাৎটা কি দেখছেন? তফাৎ আসলে রূপান্তরের তফাৎ। আমরা যখন সাংবাদিকতা শুরু করি, আপনি মাঠ পর্যায়ে যেটা বলছেন সেটা 87-88 সালে, তারপরে আমি আবার একেবারে যখন জাতীয় পর্যায়ে শুরু করলাম 94 সালে, তখনকার সাংবাদিকতা ছিল একরকম আর এখন আরেক রকম। এখন কিন্তু আমরা প্রতিনিয়ত ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুদ্ধ করছি না, ডিজিটাল মিডিয়ার সঙ্গেও কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি। এখন সংবাদপত্র মানে কিন্তু পরের দিনের জন্য অপেক্ষা না, এখন সংবাদপত্র মানে প্রতিনিয়ত যে আজকে যে ঘটনাগুলো ঘটছে সাথে সাথে কিন্তু লাইভ হচ্ছে, সাথে সাথে কিন্তু এটার আপডেট যাচ্ছে অনলাইনে এবং ডিজিটাল ভার্সনে। আবার হয়তো পরের দিন আমরা পত্রিকায় গিয়ে আবার আমাদের নিউজগুলোকে দিচ্ছি। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে হচ্ছে। এই যে রূপান্তরের সময়টা আমরা পার করছি বা রূপান্তর হয়ে গেছে আমাদের সংবাদপত্রের, গত 30 বছরের সংবাদপত্র বা 32 বছরের সংবাদপত্র যদি বলি, এখন পরের দিন সংবাদপত্রে মানুষ কি পড়বে আর আজকে সংবাদপত্রের অনলাইনে কি পড়বে, ডিজিটালি কি পড়বে, আমাদের কিন্তু 3টা ভার্সনে কাজ করতে হয়। এই বিষয়গুলোই আমাদের এখন নতুন করে ভাবতে হয়, এবং নতুন করে যারা সাংবাদিকতা শিখছেন, সাংবাদিকতায় আসছেন, তারা এই বিষয়গুলো শিখে, যেমন আমি এখন আমাদের সংবাদ কর্মী যারা, তাদের সবাইকে বলি যে তোমাদেরকে আসলে মাল্টিমিডিয়া সাংবাদিক হতে হবে, বিভিন্ন ডিফারেন্ট টাস্কে কাজ করতে হবে, না হলে টিকে থাকা যাবে না। আমি যখন শুরু করেছি তখন তো শুধু প্রিন্ট ছিল, এবং আমার যখন একেবারে শুরু তখন প্রতিদিনের পত্রিকা প্রতিদিন কিন্তু মফস্বলে যেত না, পরের দিন যেত। এখন তো আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি। একসময় টেলিভিশন আসলো, টেলিভিশনে নিউজ টেলিভিশন আসলো বেসরকারি, সেটা একরকম ছিল। এখন কিন্তু একবারে মোবাইল ফোনে হাতের মধ্যে প্রতিনিয়ত আমরা নিউজ পাচ্ছি। তো সেই জায়গায় আমাদের নিউজের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। আমি অনলাইনে কী নিউজ দেবো, আমার ডিজিটালি কী নিউজ দেবো বা কী কন্টেন্ট দেবো, আর পরের দিন পত্রিকাতে কী কন্টেন্ট দেবো, সেটার মধ্যে কিন্তু বেশ আপনি যে বললেন বিস্তর ফারাক বা পার্থক্য এটা আছে। এবং এই কাজগুলোকে করার জন্য আমাদের এখন অনেক গবেষণা করতে হচ্ছে, অনেক বেশি পড়াশোনা করতে হচ্ছে। আমি বলবো যে আমি যখন শুরু করেছি তখন সাংবাদিকতা যত সহজ ছিল এখন অত সহজ না, এখন আরও অনেক বেশি মাথা খাটাতে হয়। আপনার কথাতেই যাই, আপনি বলছিলেন যে সাংবাদিকতায় পড়াশোনাটা করা উচিত। এই জায়গায় পড়াশোনা করে সংবাদ পরিবেশন করার যে একটা মূল ধারা, এই ধারা থেকে কি আমরা পিছনে সরে গিয়েছি কিনা, অথবা যদি সামনে অগ্রসরও হই, সেই জায়গাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, সাংবাদিকতা আসলে খুব কঠিন একটি সাবজেক্ট, কিন্তু অনেক কিছু মাথার মধ্যে নিতে হয়। এবং আপনি দেখবেন যে সাংবাদিকরা যে কাজটা করে, সে প্রতিদিন কিন্তু একটি নতুন প্রোডাক্টের কাজ করে, একেবারে প্রতিদিন একটি নতুন প্রোডাক্ট। আপনি ইউএস বাংলার কথা বলেন, ইউএস বাংলার যে প্রোডাক্টটি আছে সেটা কিন্তু বছরের পর বছর একটা প্রোডাক্ট, বা তাদের যে গ্রুপের অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু এরকম। আর সংবাদপত্রে আমরা এক দিন এক একটা সংবাদ, এক দিনের কাগজের সঙ্গে কিন্তু পরের দিনের কাগজ মিল নাই কিন্তু। এবং সংবাদপত্র হলো সবচেয়ে পচনশীল দ্রব্য আমরা বলি, যদি শিল্পের ভাষায় বলা হয়। নিউজটা যখনই প্রডিউস হয়ে যাবে তারপর থেকে কিন্তু এটা পুরনো হতে থাকে সাথে সাথে। এবং সংবাদপত্রের ভাষায় যেটা, যে ভোরবেলা যখন যায় পাঠকের কাছে, সে যখন পত্রিকাটা কিনে ফেলে দুপুরের মধ্যে কিন্তু তার পড়া শেষ। তো সেই জায়গাটায় প্রতিযোগিতা অনেক বেশি করতে হয়। আর পড়া বলতে আমি কিন্তু কোনো সময়ই মিন করি না যে শুধুমাত্র একাডেমিক পড়া, প্রাতিষ্ঠানিক পড়া, এটা মিন করি না। আমি প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকতায় পড়িনি, আমার যতটুকু শেখা হয়েছে পরবর্তীতে শেখা হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের যে কোনো প্রফেশনেই আমরা যদি সার্বক্ষণিক একটা পড়াশোনার মধ্যে থাকি, সার্বক্ষণিক জানাশোনার মধ্যে থাকি, এবং যখন যেখানে যা আছে সেখান থেকে আমি আমার অভিজ্ঞতাটাকে যদি নিতে পারি, তাহলে কিন্তু আমি এনরিচ হতে পারবো, তাহলে কিন্তু আমি আমার পেশাটাকে উন্নত করতে পারবো। এটা নট দ্যাট সাংবাদিকতা, যে কোনো পেশারই পড়াশোনা জানা বোঝার কিন্তু বিকল্প নেই। আমরা অনেকে মনে করি যে আমি গ্র্যাজুয়েশন করে ফেলেছি, আমি মাস্টার্স করে ফেলেছি, এরপরে আমার আর পড়াশোনার দরকার নাই। এটা কিন্তু সৃষ্টিশীল পেশার ক্ষেত্রে কোনোভাবেই, সব পেশার ক্ষেত্রেই প্রযোজ্য না। আর বেশি করে বলবো যে সৃষ্টিশীল যে পেশাগুলো আছে, সাংবাদিকতা বলেন, লেখালেখি বলেন, এগুলোতে কিন্তু সার্বক্ষণিক পড়াশোনা করতে হবে, সার্বক্ষণিক ট্রেন্ডটা জানতে হবে।
বিশ্ব কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে, আমার মানুষ কোন দিকে যাচ্ছে, এগুলো যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কিন্তু পিছিয়ে যাব। একটা বিষয় জানতে ইচ্ছে করে, আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে আপনি সাংবাদিকতা করেছিলেন, একদম মাঠ পর্যায়ে সাংবাদিকতা থেকে শুরু, আপনি সম্পাদকের দায়িত্বে আছেন, এছাড়া আপনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করছেন। আপনি শিক্ষক হিসেবে তরুণদের কাছে দায়বদ্ধ, আপনার শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ, আপনি সম্পাদক হিসাবে আপনি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। কোনটা আপনার দায়বদ্ধতা আর কোনটা আপনার দায়িত্ব আর কোনটা আপনার ভালো লাগা, আপনি কিভাবে এটাকে এই দেখছেন? যে কথাগুলো বললেন সবগুলোই আমার দায়বদ্ধতা, সবগুলোই আমার ভালো লাগা এবং সবগুলোই আমার দায়িত্ব। আমি যেটা মনে করি শিক্ষকতা যেটা, এটাকে আমি খুব বড় করে দেখছি না, এই কারণে যে আমার পেশার যে অভিজ্ঞতাটা হয়েছে গত বিশেষ করে জাতীয় পর্যায়ে 32 বছর আমি সাংবাদিকতা করি, সেই পেশাটাই আমি কিন্তু আমার শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে, সেই অভিজ্ঞতাটাই আমি তাদের সঙ্গে শেয়ার করি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন পড়াচ্ছি। এর আগেও আরও দু একটাতে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিছু ক্লাস আমার নেওয়ার সুযোগ হয়েছে। তো এখন একটি বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স আমি পড়াচ্ছি সম্পাদনা এবং প্রকাশনা রিলেটেড। আমি ওই বিশ্ববিদ্যালয়ে যখন আমাকে নির্বাচন করে তখন আমি বলেছি যে আমাকে তো আপনারা আমার একাডেমিক কোয়ালিফিকেশন দেখে নির্বাচন করলে হবে না, বা আমি ওইভাবে কাজটা করতে চাই না। আপনারা যদি মনে করেন আমার অভিজ্ঞতাটাকে আপনারা কাজে লাগাবেন তাহলে আমি কাজ করতে চাই। এবং আমি আমার শিক্ষার্থীদেরও বলেছি যে তোমাদের সঙ্গে আমি অভিজ্ঞতা বিনিময় করতে এসেছি, আমি কিন্তু পড়াতে আসি নাই। আমার সঙ্গে গল্প করে যতটুকু তোমরা শিখতে পারো শিখবা, এবং আমি তোমাদের সঙ্গে গল্প করে আমি যতটুকু শিখতে পারি আমি শিখবো। এবং আমি মনে করি যে এই যে দ্বিপাক্ষিক একটি সম্পর্ক, একেবারে তরুণ আমার মেয়ের বয়সী কিন্তু এরা সবাই, বা মেয়ের চেয়ে ছোটো এরা এখন যাদেরকে আমি পড়াই, তাদের কাছ থেকে আমি যে শিখি তার মানে হলো যে তরুণ প্রজন্মের ভাষাটা, তরুণ প্রজন্মের চিন্তাটা আমার কাছে কিন্তু আরও বেশি কমিউনিকেটিভ হয় এবং আমার যে অভিজ্ঞতাটা তারাও খুব ভালোভাবে নিতে পারছে। আপনি যখন তরুণ প্রজন্মের কথা বলছেন তখন জানতে ইচ্ছে হচ্ছে, এখন তো এআই এর যুগ, আমরা যারা সৃজনশীল মানুষ, চিন্তাশীল মানুষ, এই মানুষগুলি যখন সাহিত্য লিখে কবি সাহিত্যিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত স্থানে প্রতিস্থাপন করেছে, এই জায়গাতে এআই কি আপনাদের জন্য সৃজনশীল সহায়ক টুল নাকি আপনাদের জন্য একটা ভীতি পরিবেশ তৈরি করেছে? দেখেন, এইটা আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করবে। এখন ক্লাসরুমেও, যেহেতু ক্লাসের কথা এর আগে বললেন, ক্লাসরুমেও কিন্তু অনেকে আছে যে পরীক্ষার সময় এআই থেকে নিয়ে সাপোর্ট নিয়ে দ্রুত লিখে ফেলে, এগুলো করে। কিন্তু আমি মাঝখানে ওদেরকে একটা কাজ দিলাম আমার ক্লাসের শিক্ষার্থীদের, তাদেরকে বললাম যে তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো। আমি বসন্ত নিয়ে একটা লেখা লিখতে দিয়েছিলাম, আমার বসন্ত, এবং আমি বলেছিলাম যে আমার প্রথম ভোট। এই দুটা যেটা লিখতে চাও কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা লিখতে হবে, কোনো এআই নিয়ে বা কোনো নিয়ে আমি বুঝতে পারবো যে এটা কী। তো তারা ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকে লিখেছে, আবার অনেকে কিন্তু ওইটাও করেছে। যে ওইটা করেছে সে কিন্তু নিজের ক্ষতি করেছে, আমি বলবো এটা। আর আমি সবসময় বলি যে প্রযুক্তি আমি ব্যবহার করব, প্রযুক্তিকে আমি নিয়ন্ত্রণ করব। প্রযুক্তি যদি আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে, প্রযুক্তি যদি আমাকে খেয়ে ফেলে, তাহলে কিন্তু হবে না। তাইলে কিন্তু আমি পিছিয়ে যাব, তাইলে কিন্তু আমি ঝুঁকির মধ্যে পড়ব। আমি একজন লেখক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে, একজন সম্পাদক হিসাবে আমি তো ডিজিটাল মিডিয়া থেকে, আমার সোশ্যাল মিডিয়া থেকে, আমার ইন্টারনেট যে পুরো একটা বিশাল ওয়ার্ল্ড আছে, ওপার একটা ওয়ার্ল্ড আছে, সেখান থেকে তো আমি তো প্রতিদিন বিভিন্ন জিনিস গ্রহণ করি এবং আমি গ্রহণ করি আমার মতো করে। এটা যদি এখন সে তার মতো করে দিতে থাকে, এআইতে আপনি দেখবেন যে অনেক কিছু কিন্তু ভুল তথ্য দেয় এবং খুব কনফিডেন্টলি বলতেছে এটা সঠিক। চ্যালেঞ্জ করলে কিন্তু সে আবার কিন্তু ঘুরবে এবং একসময় কিন্তু খুব সুন্দরভাবে বলবে যে সরি আপনিই সঠিক। আমার অভিজ্ঞতা এগুলো আছে। আমি বলবো যে প্রযুক্তিকে আমরা ব্যবহার করব, প্রযুক্তিকে আমি নিয়ন্ত্রণ করব। প্রযুক্তি যদি আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে তাইলে কিন্তু আমি ঝুঁকিতে পড়ব এবং এটা কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। আমরা চেষ্টা করব প্রযুক্তিটাকে ব্যবহার করে সেটার সবচেয়ে পজিটিভ যে বিষয়গুলো আছে সেটা কাজে লাগানো। এখন এআই তো ধরেন কয়েক হাজার বইয়ের কন্টেন্ট আমাকে একসঙ্গে দিয়ে দিচ্ছে। আমি কয়েক হাজার বই তো এক জীবনেও পড়তে পারবো না হয়তো, বা অনেক বছর আমার লাগবে। আমি একটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি তো দ্রুততার সঙ্গে পেয়ে যাচ্ছি, কিন্তু আমার বুঝতে হবে যে সে সঠিকভাবে এটা দিচ্ছে কিনা, কি প্রবলেম হচ্ছে তার ওই জায়গাগুলোতে। এখন কিন্তু অনেক ট্রেনিংও হচ্ছে যে আপনি কীভাবে ব্যবহার করবেন, সেখান থেকে আসলে সঠিকটা নেবেন, তার ভুলগুলো কীভাবে ধরবেন, ফ্যাক্ট চেকিংগুলো কীভাবে করবেন, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। এবং তরুণ সমাজকে আমি বলবো যে তারা আরও যাতে বেশি করে শিখে। তরুণ কিন্তু আসলে মানসিকতায় থাকতে হয়, বয়সে না। আমাদের কবি শামসুর রহমান বলতেন যে 80 বছর বয়সেও তরুণ থাকা যায়। আমি সেই অনুসরণ করি। আমি মনে করি যে আমি সবসময় 26-27 বছর বয়সের তরুণ মানসিকভাবে। এবং আমার সহকর্মী যারা আমার
শিক্ষার্থী যারা তাদেরকেও আমি এভাবে মনে করি এবং তাদেরকেও বলি যে এভাবে গ্রহণ করো। আপনি প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক ছিলেন, আপনি সমকাল, আপনি কালের কণ্ঠ নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সম্পাদকদের চেয়ারটা খুবই রাষ্ট্রের কাছে একটা দায়বদ্ধতার জায়গা থেকে। আপনার কাছে আমি একটু জানতে চাই যে পত্রিকাতে যখন লেখা থাকে এই মতামতটি লেখকের নিজস্ব মতামত, আপনি এই যে লেখকের নিজস্ব মতামত, এটা কি পত্রিকার কাছে আপনার দায়বদ্ধতার জায়গাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং যেই লেখক লিখছে তার দায়বদ্ধতা কতটুকু? দেখেন, পত্রিকায় যখন লেখা হয় এই লেখাটি লেখকের নিজস্ব মতামত, এখন কিন্তু লেখা হয় না, আগে লেখা হতো। আগে বিশেষ করে চিঠিপত্রে লেখা হতো, যে চিঠিপত্রের নিচে যে এগুলো সব নিজস্ব, মানে পত্র যিনি পাঠিয়েছেন তার মতামত, এটা সংবাদপত্র এটার জন্য দায়ী নয়, এরকম লেখা হতো। এখন কিন্তু আমরা এটা লিখি না। আসলে সংবাদপত্রে যা কিছু ছাপা হয় সব কিছুর দায়িত্ব কিন্তু সম্পাদকের এবং 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 প্রকাশকের। আর আরেকটা জিনিস হলো যে দায়িত্বশীলতাটাকে আমি শুধুমাত্র পদ দিয়ে বিচার করতে চাই না, যে আমি সম্পাদক হয়েছি এই জন্য আমার দায়িত্ব আছে, আমি রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। আমি একজন লেখক হিসাবেও কিন্তু রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, আমি আমার পাঠকের কাছে দায়বদ্ধ, আমি আমার সমাজের কাছে দায়বদ্ধ। আমি একজন সাংবাদিক হিসেবে আমি যখন একটি তথ্য কালেকশন করব, সেটা আমি কেন করছি? আমার দায় কিন্তু প্রথমত আমার পাঠকের কাছে, আমার সমাজের কাছে এবং আমার রাষ্ট্রের কাছে। তো সেটা করে কিন্তু আমি এটা নিয়ে আসবো এবং আমি আমার সেই লেখাটিকে, আমার সম্পাদক, আমার প্রকাশক সেটাকে প্রপারলি তার কাগজে বা তার মিডিয়াতে, যদি সেটা ডিজিটাল মিডিয়া হয়, সেখানে উপস্থাপন করবেন। আমি বলবো দায়িত্বের জায়গাটাতে প্রত্যেকের জায়গা থেকে রোল প্লে করতে হবে, আমি সেভাবে দেখি। ভালো শব্দটা তো খুব শক্তিশালী শব্দ। আমরা ভালো শব্দকে ডিফাইন করতে পারি অনেকভাবে, কিন্তু একজন ভালো সম্পাদকের গুণাবলী কি হতে পারে? আপনি ভালো সম্পাদকের গুণকে কিভাবে বিশেষায়িত করবেন? দেখেন, ভালো আসলে তো খুবই আপেক্ষিক শব্দ। ভালো আমার কাছে একরকম, আপনার কাছে একরকম। আমি যে জিনিসটি মনে করি, সম্পাদক হিসেবে আমি যেহেতু আমার দায়িত্ব পালন করছি, এবং আমি কিন্তু একেবারে মফস্বল থেকে উঠে আসা, মফস্বলের প্রতিনিধি ছিলাম সংবাদপত্রের, সেখান থেকে সম্পাদকের চেয়ারে বসেছি। এরকম সম্ভবত উদাহরণ বাংলাদেশে এই মুহূর্তে নাই, আমি যতটুকু জানি নাই। তো সেই জায়গা থেকে আমি যে জিনিসটি মনে করি যে কাজের সঙ্গে মানে থাকাটাই হলো সবচেয়ে বড় গুণ সম্পাদকের হতে হবে, এবং সবচেয়ে বড় গুণ হতে হবে যে তিনি সব কিছু তার নলেজের মধ্যে রাখবেন, সব কিছু খবরের মধ্যে রাখবেন এবং তিনি তার কাজের মধ্যে সেটা মানে প্রতিফলন ঘটাবেন। আপনি সম্পাদক যেমন একটা বড় একটা দায়িত্বের জায়গাতে, আপনি কবি, সাহিত্যিক, লেখালেখি, আপনার লেখালেখির চর্চাটা দীর্ঘদিনের। তো আপনি কোন কাজটাকে বেশি আনন্দ উপভোগ করেন? কোনটাকে আপনি স্বাচ্ছন্দ্যে বলতে চান যে আমি সম্পাদক বলতে চান, নাকি আপনি লেখক সাহিত্যিক হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি এখন দুটোই বলতে চাই। আমি ঢাকা শহরে আসছিলাম লেখক হওয়ার জন্য এসে সাংবাদিকতা যেহেতু আগেও করতাম, মফস্বল পর্যায়ে করে এসেছি, সাংবাদিকতা পেশা হিসেবে নিলাম। তারপর সাংবাদিকতার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হলো, সাংবাদিকতায় নানা রকম অর্জন আসলো এবং একই সঙ্গে আমার লেখালেখিও কিন্তু চললো। আমি দুটোকেই কিন্তু এনজয় করি এবং দুটোই আমি মনে করি আমার দুটো সত্তা, একটা লেখক মুস্তাফিজ শফি, একটা সাংবাদিক সম্পাদক মুস্তাফিজ শফি। দুটোকেই আমি এনজয় করি এবং দুটোর দুই রকম দায়িত্ব আছে, কিন্তু দুটোর দুই রকম দায়বদ্ধতা আছে। আমি এই দায়িত্ব এবং দায়বদ্ধতা দুটোই এনজয় করি। সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের সাহিত্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, এই যে লেখকদের সাথে যে আমাদের সম্পর্ক, এটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? অবশ্যই ইউএস বাংলার এটি একটি ভালো উদ্যোগ এবং এটা যত মানে প্রসারিত করা যায়, আরও বেশি সম্প্রসারিত করা যায়, তত ভালো হবে। আমি যতটুকু জানি যে এটা আমাদের ভাষার মাস ফেব্রুয়ারিতেই এটা হয়। আমি চাইবো যে এটা আপনারা বছর জুড়ে করবেন এবং সেক্ষেত্রে লেখকদের আরও বেশি হয়তো তাদের কথা বলার সুযোগ হবে, তাদের সম্পর্কে জানার সুযোগ হবে। লেখকদের লেখা মানে প্রসারের ক্ষেত্রেও আপনারা আরও ভূমিকা রাখবেন, ইউএস বাংলা আরও ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা করি। জনাব মুস্তাফিজ শফি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামের মাধ্যমে যুক্ত করার জন্য। দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ ইউএস বাংলা এয়ারলাইন্সের সঙ্গে থাকার জন্য। আমরা আবারও ফিরবো নতুন কোনো লেখকের সঙ্গে নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ঢাকা পোস্টের ফেসবুক পেজে।